একটা ভিডিও ছিল, যেটা ছিল হচ্ছে এক্সেল ফর ইন্টারমিডিয়েট ইউজার্স কমপ্লিট কোর্স। এটার উপর আমার এই ভিডিওটা আমাকে দেখতে বলা হয়েছিল এবং এটা থেকে আমি কিছু জিনিস শেখার চেষ্টা করেছি। যেমন সর্বপ্রথম আমি জুমিং এর একটা ফিচার শিখেছি ফর বেটার ডেটা ভিজিবিলিটি। যখন আমরা অনেকগুলো ডেটা নিয়ে কাজ করি, যেমন ওই ভিডিওটাতে একটা অনেক হিউজ পরিমাণ এমপ্লয়ি লিস্ট নিয়ে একটা এক্সাম্পল হিসেবে দেখানো হচ্ছিল। তো জুমিং এর বিষয়টা আমি জেনেছি এখান থেকে। এরপর উইন্ডো স্প্লিটিং এর ব্যাপারটা জেনেছি, ফ্রিজিং অ্যান্ড আনফ্রিজিং পেইন্টস এর ব্যাপারটা জেনেছি অ্যান্ড হাউ টু মডিফাই দ্যাট। এরপর রিঅর্ডারিং ওয়ার্কশিটস, অ্যাডিং অ্যান্ড নেমিং কলামস এই ক্ষেত্রে। তারপর মাল্টিপল ওয়ার্কশিট একসাথে কিভাবে ডেটা স্টোর করব এবং কাজ করব, সেক্ষেত্রে ম্যানেজ করব কিভাবে ভ্যাস্ট অ্যামাউন্ট অফ ডেটা ইনফরমেশন ইন এক্সেল। এরপর এডিট কিভাবে করবো এগুলোকে। পাশাপাশি দেয়ার ওয়াজ আ টাস্ক রিগার্ডিং গ্রুপিং ডেটা ফর ট্যাক্স ক্যালকুলেশনস। এছাড়া একটা ইন্টারেস্টিং জিনিস ছিল যেটা ক্রিয়েটিং অ্যান্ড কাস্টমাইজিং চার্টস ইন এক্সেল। কিভাবে আমরা চার্ট জেনারেট করব এবং মডিফাই করব এদের অ্যাপিয়ারেন্সকে এক্সেল ইউজ করে এবং তাদের ডেটা ইউজ করে। তারপর কিছু কিবোর্ড শর্টকাটও শিখেছি এক্ষেত্রে। তারপর চার্ট স্টাইল কালার কিরকম হবে, তারপর ফিল্টার আউট কিভাবে করব। এইগুলোই মোটামুটি আমি ওই ভিডিওটা থেকে শিখতে পেরেছি। অ্যান্ড আমি বিলিভ করি প্র্যাকটিস করলে এই ক্ষেত্রে আমি আরো বেশি জানতে পারবো। এরপর আমার আরেকটা কাজ ছিল, যেটা হচ্ছে ইউজ অ্যান অ্যাপ অফ মাই ওন প্রেফারেন্স, একটা পিসি বা মোবাইল অ্যাপ। সেটা থেকে আমি কি শিখেছি, এটা আমি ইউটিউব ভিডিও দেখেছি অনেক বেশি। আমি চুজ করেছি এটা ভাইয়া লাস্ট মিটিং এ আপনি বলেছিলেন, যেটা হচ্ছে গুগল কি। এবং এটা মোটামুটি ইজি গোয়িং, মানে যে কেউ এটা খুব ইজিলি ইউজ করতে, কিভাবে লেবেলস এন্ড কালার্স করা যায় এখানে, যাতে করে আমার নোটস গুলা আমি সেপারেট করতে পারি এবং ইন্টারেস্টিংও দেখতে লাগে। আমি ছবি এক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ছবি অ্যাড করতে পারি, রিমাইন্ডার সেট করতে পারি, তারপর বক্স করতে, তারপর হচ্ছে ভয়েস নোটস দিয়ে আমি এখানে স্টোর করতে পারি। এখানে আরেকটা বিষয় হলে আমি কোলাবোরেশনের একটা অপশন ছিল, লেবেলিং এর একটা অপশন ছিল, সেখানে সার্চ এন্ড আর্কাইভেরও অপশন ছিল। সো মোরওভার এখানে আমি গুগল ওয়ার্কস্পেসে আমার নোটস গুলো সেভ করে রাখতে পারি, যেটা আমার কোনো কম্পিউটার বা দেখা যাচ্ছে এটা মেইনলি গুগলের ক্লাউড স্টোরে সেভ। আমরা সবাই জানি সব একাডেমিক সেক্টরের মতো ইঞ্জিনিয়ারিং সেক্টরেও প্রচুর প্রেশার থাকে। অ্যান্ড অ্যাজ আই বিলং ফ্রম সিএস ব্যাকগ্রাউন্ড, সো আমি দেখেছি যে এই ক্ষেত্রে আমার অনেক বেশি ডিফিকাল্টিস ফেস করতে হয় মেন্টাল হেলথের ক্ষেত্রে। সেটা একাডেমিক প্রেশারের ক্ষেত্রেই বলা যায় অনেক ক্ষেত্রে। তো সেই হিসেবে কিছু আমি টিপস রাইট ডাউন করেছি। আই হোপ এগুলো আমাকে কিছু ক্ষেত্রে হেল্প করে, আই হোপ অনেক মানুষকে এগুলো হেল্প করতে পারে। যেমন প্রথমত আমি একটা টিপস দিয়েছি হচ্ছে প্ল্যানিং রিয়েলিস্টিক স্টাডি গোলস অ্যান্ড ব্রেক ডাউন টাস্ক, সেটিং আপ টাইম ব্লকস ফর স্পেসিফিক টাস্ক, creating a flexible study schedule. We need to take breaks in between our tasks. তারপর connecting with people. তারপর I have also mentioned something called dopamine detox. এরপর আমি লাস্টলি একটা লিখেছি যে asking for help because it is totally fine to not to be okay. এটাই ছিল আমার মেইনলি আর্টিকেলের বিষয়বস্তু। গত সপ্তাহে হচ্ছে যে আমার একটা ভিডিও ছিল, সেটা হচ্ছে ম্যাট আব্রাহামসের, স্ট্যানফোর্ড গ্রাজুয়েট স্কুল অফ বিজনেস এর লেকচারার। তো তার ভিডিওটা ছিল হচ্ছে যে টাইটেলটা এরকম, থিঙ্ক ফাস্ট টক স্মার্ট, কমিউনিকেশন টেকনিক্স বেসিক্যালি। তো এই ভিডিওতে সে কমিউনিকেশন টেকনিকের বেসিক্যালি পাবলিক স্পিকিং এর উপরে, পাবলিক স্পিকিং এর সময় কমিউনিকেশনটা আসলে কিভাবে করা যায় সেটার উপরে সে হচ্ছে যে একটা একটা সেশনের মতো নিচ্ছে, যেখানে তিনটা বিষয় কভার করছে। সেটা হচ্ছে যে অ্যাংজাইটি কন্ট্রোল কিভাবে করতে হবে, মানে অ্যাংজাইটি ম্যানেজমেন্ট, আর হচ্ছে যে স্পিকিং, স্পন্টেনিয়াস স্পিকিং এর প্র্যাকটিসটা হচ্ছে কয়টা ধাপে সারা যায়। আর অ্যাংজাইটি ম্যানেজমেন্টের ব্যাপারে সে বলছে, যেগুলো আমি একদম কি পয়েন্ট গুলো বলে যাচ্ছি, যে অ্যাংজাইটির যে সিমটম গুলো যখন আমরা দেখবো পাবলিক স্পিকিং এর সময়, তখন আমাদেরকে অ্যাংজাইটিটাকে গ্রেড করতে হবে। যে আমি যে অ্যাংশিয়াস, সেটা আমাকে মেনে নিতে হবে যে আমি অ্যাংশিয়াস, কারণ অ্যাংজাইটিটাকে আসলে ভালোভাবে কাজ লাগানো যায়। আমরা সবসময় যেটাকে অ্যাংজাইটিকে একটা ডিসঅর্ডার হিসেবে দেখে আসছি, কিন্তু উনি ওনার লেকচারের মধ্যে একটা কথা বলছে যে অ্যাংজাইটি আমাদেরকে সাহায্য করে, কখনো হচ্ছে যে এনার্জি দেয় এবং ফোকাস হতে সাহায্য করে।
অ্যাংজাইটি এবং কোনটা ইম্পর্টেন্ট সেই জিনিসটা আমরা হচ্ছে যে অ্যাংজাইটির থেকে মাঝে মাঝে হচ্ছে যে বের করে আনতে পারি আর কি। তো এইটা ইউজ করতে হবে অ্যাজ এ কমিউনিকেটর। এবং তারপরে হচ্ছে অ্যাংজাইটি ম্যানেজমেন্টের মধ্যে আরো যে দুই তিনটা ব্যাপার পড়ে সেটা হচ্ছে স্পিকিং এর সিচুয়েশনটাকে রিফ্রেমিং করা, মানে ওটাকে হচ্ছে চ্যালেঞ্জ বা থ্রেট হিসেবে না নিয়ে একটা কনভারসেশন হিসেবে নেওয়া। আর সেই কনভারসেশনের জন্য আমরা হচ্ছে যে কোশ্চেন তুলে ধরতে পারি। আর এরপরে আসলে হচ্ছে যে কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা, কারণ কোন ধরনের কথা আমরা ট্রান্স ল্যাঙ্গুয়েজ ইউজ করবো সেটার উপর নির্ভর করে আমরা অডিয়েন্সের সাথে কিভাবে এঙ্গেজ করতে পারতেছি। এরপরে আরেকটা হচ্ছে যে ব্রিং ইউরসেলফ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, মানে আমরা ফিউচার নিয়ে যেভাবে পাবলিক স্পিকিং এর সময় হোক বা মানুষের সাথে কথা বলার সময় হোক, যেভাবে আমরা ইন ফিউচার কি করব সেটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকি, এবং এই মুহূর্তে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে মানে যেটা কি বাধা হয়ে দাঁড়ায় পাবলিক স্পিকিং এর সময়, সেটা না করে আমি প্রেজেন্ট বা এই ধরনের কিছু জিনিসপাতি অ্যারেঞ্জ করছিল, এবং সে বলছে যে এটা এক একজনের এক একজনের এক এক রকম কাজে এটার উপকার মানে ফোকাস আনার আর কি এটা হতে পারে। তো উনি একজন অ্যাথলেটের উদাহরণ দিল, অ্যাথলেট না সরি, উনি একজন হচ্ছে যে স্পিকারের কথা বললাম, আমার নামটা এই মুহূর্তে খেয়াল নেই, নোট ডাউন করে নেই। সে হচ্ছে যে তো এরকম একজনের জন্য এক এক রকম আসলে ফোকাস করার মতো অ্যাক্টিভিটি হতে পারে। তো এইটা হচ্ছে যে একটা পয়েন্ট অ্যাংজাইটি ম্যানেজমেন্টের। আর এরপর আসলে হচ্ছে যে স্পন্টানিয়াস স্পিকিং এর প্র্যাকটিস যেটা, সেইটার ব্যাপারে হচ্ছে আমি কি পয়েন্ট গুলো বলে যাচ্ছি যে আমাদের ব্রেন যেভাবে বেসিক্যালি কাজ করে, যে যে প্যাটার্নে, সেই প্যাটার্নের বাইরে চিন্তা করতে হবে, এবং ইনফরমেশনকে স্টক পাইলিং না করে আমরা হচ্ছে যে রিয়াক্টের বদলে রেসপন্ডের দিকে ফোকাসটা বেশি করতে পারি। এবং যেটা আমরা সবসময় দুশ্চিন্তায় থাকি যে আমরা যে পাবলিক সামনে কথা বলবো তখন আমাদেরকে ডাল শোনাইলে ব্যাপারটা কেমন হবে, এবং এই ভীতি থেকে কিন্তু আমাদের আসলে স্পন্টেনিয়াস কথা বলার প্যাটার্নটা নষ্ট হয়ে যায়। তো উনি বুঝাতে চেয়েছে যে গেট আউট অফ ইউর ওন ওয়ে অ্যান্ড ডেয়ার টু বি ডাউন। আচ্ছা, আর এরপরে আসি শেষে আমরা সিচুয়েশনটাকে কিভাবে ফাইন্ড আউট করতেছি। তো সিচুয়েশন না নিয়ে এটাকে আমরা একটা অপরচুনিটি হিসেবে নিতে পারি, যেখানে হচ্ছে যে নার্ভাসনেস এবং ডিফেন্সিভ জিনিসগুলোকে হচ্ছে যে রিফ্রেম করে আমরা ইম্প্রোভাইজেশনের টেকনিক গুলো ইউজ করতে পারি। অ্যান্ড তার লাস্ট পয়েন্ট হচ্ছে স্লো ডাউন এন্ড লিসেন। তো বেসিক্যালি আমরা যখন কারোর সাথে কথা বলবো পাবলিক রেসপন্ডের ব্যাপারে এই ব্যাপারে একটু ফোকাসটা উচিত। আর হচ্ছে আর এছাড়া উনি কমিউনিকেশনের ব্যাপারে দুইটা স্ট্রাকচারের কথা বলছে, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রবলেম সলিউশন বেনিফিট, আর একটা হোয়াট সো হোয়াট নাও হোয়াট। তো এই দুটো স্ট্রাকচারই করে আমরা যে সংক্ষেপে কথা বলা বা কথা উপস্থাপন করার জন্য এই স্ট্রাকচার গুলো দিয়ে আমরা আমাদের কথাগুলো সাজাতে পারি। এই যেমন আমার এখন কথা বলতে সময় বেশি লাগতেছে, তো আমার যদি এভাবে জিনিসটা গোছানো থাকতো এই দুটো স্ট্রাকচার, তাহলে হয়তো আর একটু শর্ট টার্মের মধ্যে আমি আমার ইয়েটা শেষ করতে পারতাম, স্পিচটা। আমি খুবই সংক্ষেপে বলবো কারণ সময় শেষ। এটার একটা বড় আসলে আমি একটা লেকচার ইয়ে করছি, লেকচার ঠিক না মানে একটা ইয়ে তৈরি করছি আর কি, অ্যান্ড নোটস। তো ওটা অত কথায় যাচ্ছি না। তো এখন আসলে তখনকার সময়ে তো এই যে মেন্টাল হেলথ বা এই ধরনের কিছু এগুলো নিয়ে তো এইভাবে লেখা হতো না, কিন্তু সমস্যা ছিল না তা কিন্তু না। কারণ যখন আমরা পুরাতন রিচুয়ালস বা রিলিজিয়ান প্র্যাকটিস গুলোর দিকে তাকাই তখন খেয়াল করি যে মানুষের অনেক ধরনের রিচুয়ালস এন্ড রিলিজিয়াস প্র্যাকটিস তারা করতো, যেগুলো দিয়ে মানুষের যে ইনার পিস বা এই ধরনের একটা একটা প্র্যাকটিসের মধ্যে এই ধরনের কিছু হচ্ছে যে অ্যাক্টিভিটিস এর জন্য অ্যাক্টিভিটিস কি বলবো পালন করতেছে সামথিং লাইক দিস। তো এই ওইটা দিয়ে এখন যেরকম মেডিসিন বা এই ধরনের জিনিসপত্র অনেক অ্যাভেলেবল হয়ে গেছে, আমরা একজনের আরেকজনের সমস্যা বুঝতেছি এবং সমস্যা নিয়ে আলাপ করতেছি, তখন জিনিসগুলো আসলে অ্যাড্রেস হয়তো এভাবে করা হতো না, কিন্তু কমিউনিটি বা সোসাইটি তখন যেভাবে চলতো তখনও আসলে এইভাবে এগুলোকে মিটিগেট করার চেষ্টা করা হয়েছে। তো ওই উদাহরণগুলোর দিকে আমরা তাকাইতে পারি যে কিভাবে সোসাইটির সবাই এক জায়গায় হয়ে প্র্যাকটিস গুলো করছে ইনার পিস আনার বা যাই হোক। আচ্ছা, এটা আসলে সংক্ষেপে বলা খুবই মুশকিল। Yeah, totally দুই কর্নারের like if you see the globe and like have an idea of the map, তাহলে এটা হইতেছে কি ওয়ার্ল্ড এর দুই সাইডে দুইটা দেশ, অস্ট্রেলিয়া এন্ড কানাডা। সো এই ক্ষেত্রে ফার্স্ট অফ অল ফর মেকিং এনি সর্ট অফ প্ল্যান ফর আ পার্টিকুলার কান্ট্রি অর পার্টিকুলার এরিয়া, আমাকে ফার্স্ট অফ অল এমফেসাইজ করতে হবে যে ওই কান্ট্রির যে মানুষগুলা তারা কি ধরনের মেন্টাল আনস্টেবিলিটি অর স্টেবিলিটি বা যে প্রবলেমস গুলা ফেস করে, দেন আই হ্যাভ টু অ্যাড্রেস দ্যাট প্রবলেম, দেন আই হ্যাভ টু কাম টু আ সলিউশন। কজ অস্ট্রেলিয়াতে যে প্রবলেমটা মানুষ ফেস করবে অবভিয়াসলি কানাডাতে ওইটা ফেস করবে না, এন্ড কানাডাতে মানুষটা যেই প্রবলেমটা ফেস করবে
অস্ট্রেলিয়াতে ওইটা করবে না নরমালি। মানে ফর অস্ট্রেলিয়া আই টুক দ্য চান্স যে ওরা কি ধরনের ফর লাইক লাস্ট ফিউ আই উড সে যে an idea যে ওইখানে মানুষরা কি ধরনের কি ফেস করে and what sort of problems they are facing and ওইখানে আমাদের to cure that problem আমাদের কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত। তো বুঝতে পারছি অস্ট্রেলিয়ার এটা মানুষটা হইতেছে গিয়ে খুবই অনেকটা টাইমে লাইক যে কালচারের প্রতি একটা এক্সপোজ আছে, ওরা হইতেছে গিয়ে বেশি একটা কালচার এক্সপোজ হয় না, খুবই ওরা মানে একদম নেটিভ অস্ট্রেলিয়ানরা একদম খুবই ওদের মধ্যে থাকার জন্য বেশি প্রায়োরিটি দেয়, মানে দে ডোন্ট ওয়ান্ট টু এক্সপোজ দেয়ার কালচারাল অ্যাক্টিভিটিস টু আদার্স যে ট্রাইবস গুলো আছে ওইখানে। তো এই ক্ষেত্রে আই উড রিয়েলি সাজেস্ট যদি এনি সর্ট অফ মেন্টাল ইনিশিয়েটিভ নিতে হয় মেন্টাল হেলথের, তো ওইখানে আগে একটা টিম গ্যাদার করতে হবে লাইক ফর প্রফেশনালস লাইক যারা আর কি এই ধরনের জিনিস বুঝে, so that advocacy-টা আরো একটু ইজিয়ার হয় ইন দ্যাট ফরম্যাট। তো এই ক্ষেত্রে পুরো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তো একসাথে করলে হবে না, ইউ হ্যাভ টু সাম ফার্স্ট অফ অল হইতেছে আমাকে একটু সাম এরিয়া পিক আপ করতে হবে, লাইক ইফ ইউ লাইক টার্গেট দ্য বড় বড় যে সিটিজ গুলো আছে লাইক মেলবোর্ন, সিডনি এন্ড লাইক অ্যাডিলেড, ওগুলা যদি আমরা সিলেক্ট করি, আবার ওইটা হইতেছে গিয়া সিটি টু সিটি ওয়াইজও ডিফারেন্ট হয়। অনেক টাইমে হইতে পারে মেন্টাল ইলনেস হইতে পারে, অনেক প্রভিন্সে জব থাকে না, অনেক প্রভিন্সে ওয়েদার প্রবলেম থাকে, অনেক প্রভিন্সে হইতেছে গিয়া ল্যাক অফ কমিউনিকেশন থাকে, ল্যাক অফ সোশ্যাল ইন্টিমেসি থাকে, এইসব কারণে অস্ট্রেলিয়ান মানুষদের হইতেছে কি একটু মেন্টাল হেলথের প্রবলেম হইতে পারে। তো এই ক্ষেত্রে মানে যেই ইটা ইজিনেসটা বা যে ধরনের আমাদের রেমেডি দেওয়া উচিত, ওই ক্ষেত্রে আই উড সে যে আমাদের এরকম ধরনের লাইক উই হ্যাভ টু বিল্ড কানেকশন উইথ পিপল এন্ড অর্গানাইজেশন যারা হইতেছে গিয়ে বোথ সিটিজ এন্ড রিমোট এরিয়াস এও কাজ করে। কজ সিটিজে আমি যদি মেইন প্রায়োরিটি দেই এন্ড উই আর নট ইভেন থিংকিং অ্যাবাউট দ্য সাবার্ব, সো ইট উড লাইক be a much more good initiative to take first of all. আমরা ফার্স্টে হয়তো আমরা সিটিজে স্টার্ট করতে পারি, কজ সিটিজে হয়তো মানুষ বেশি থাকবে, এক্সপোজার বেশি থাকবে, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা যদি ইফ উই ক্যান ফ্লোরিশ ইট টু আ গ্রেট এক্সটেন্ট, তাহলে এটা মানে অনেক আই ক্যাচিং হবে। দেন ওইখান থেকে আমরা উই ক্যান রিয়েলি মুভ টু সাবার্ব অর লাইক ভিলেজেস অর রিমোট এরিয়াস। বাট এগুলা করার জন্য we can really plan like forums, we can arrange like webinars and meetups, আমাদের normally social gathering এ meetups হয় না, ওইখানে meetup এ একটা like particular section বা segment থাকতে পারে যে যেগুলো নাকি অনেক টাইমে অস্ট্রেলিয়ান সোসাইটিতে যে সোসাইটি আছে লাইক বাঙালি সোসাইটি or other সোসাইটি, যেই সোসাইটি আছে ওখানে নাকি একটা পার্টিকুলার সেশন থাকে টু রিয়েলি এমফেসাইজ অন মেন্টাল হ্যাপিনেস, লাইক যদি কোনো কমেডি শো থাকতে পারে, তারপর গেট টুগেদার থাকতে পারে, ডিফারেন্ট সর্ট অফ ফেস্টিভ থাকতে পারে, ওগুলা হইতেছে কি মিটিং হইলে তো ডিফারেন্ট রিজিয়নে ডিফারেন্ট মানুষ আসতে পারে, তো ওই ক্ষেত্রে আর কি ইটস গেটস লাইক আ বুস্ট আপ সামথিং লাইক দ্যাট হয়। তারপর হইতেছে আমরা হইতেছে ওয়েলকামিং ইভেন্ট করতে পারি যেগুলো হইতেছে অস্ট্রেলিয়ার সাথে রেলিভেন্ট, অস্ট্রেলিয়ার যদি আমরা অস্ট্রেলিয়ান মানুষ এবং অস্ট্রেলিয়ার ওই এরিয়া ভিত্তিক আমরা যদি করতে চাই, তো ওই ক্ষেত্রে ডাইভার্স যে কমিউনিটিটা আছে ওইটার মধ্যে কিছু সিলেক্টিভ কিছু পিক না করে সবারই কমিউনিটি কিছু 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 পিক করে একটা যদি মোটামুটি সবকিছু হাতের মধ্যে এনে অ্যারেঞ্জ করা যায়, দেন আই থিঙ্ক যে সবার জন্য এটা এভরিওয়ান হ্যাজ দ্য এক্সপোজার টু লাইক গেট সামথিং ফ্রম ইট। and at the same time আমার এটাও খেয়াল রাখতে হবে যে we can really create a network to support mental health in any sort of tech or like helping people, যেটা those who can really get help in a very easy terms, আমরা যাতে কন্ডিশন এন্ড টার্মস গুলাকে হার্ড করে না ফেলি, মানে so that people gets it like feel like a barrier যে আমার হয়তো বা এই ব্যারিয়ারটা আছে, এটা পাস করে আমাকে ওইখানে যেতে হবে। we shouldn't be keeping this sort of thing should be very easy and very transparent to communicate jate eta hoy. This was like an overview for Australia. I would say pretty much same with the Canada as well, because both of the thing are like foreign countries and they are like very open minded and western countries ekta hoitase ki though both of has like different cultures, কিন্তু দুইটাই তো ওয়েস্টার্ন কান্ট্রিজ, তো ওয়েস্টার্ন কান্ট্রি গোজ লাইক কাইন্ড অফ সিমিলার প্যাটার্নেরই যায়। তো ইন সর্ট অফ কানাডা উই শুড লুক ইনটু দ্য ম্যাটার যে কানাডার মধ্যে কারা ইনিশিয়েটিভ গুলা নেয় ফর মেন্টাল হেলথ
ইনিশিয়েটিভ যেগুলা নিতেছে, লাইক টেক এক্সপার্ট হইতে পারে, ভলান্টিয়ার্স হইতে পারে across the Canada. Like the same goes, the pattern will be the same for Canada as well. First we can move to the bigger cities, then to the suburb, then to the remote areas. First remote areas ও যাওয়া যেতে পারে if you really want to see যে আমাদের একদম রিমোটলি যারা লিভ করে, what's the tendency of getting this fact into them. তারপর এখানে we can really use the leadership skill to like assign task, যদি আমরা ভলান্টিয়ারদের টাস্ক অ্যাসাইন করতে পারি, তারপর এঙ্গেজ, যদি আমরা কোনো সোশ্যাল গ্যাদারিংস এঙ্গেজ করি, তাহলে there will be a lot of opportunity and ample of like opportunity to engage teamwork as well. তো এখানে টিমওয়ার্ক হলে কি একটা বেটারমেন্ট অফ মেন্টাল হেলথ এর একটা ইস্যু আসছে, ওইটা হইতেছে কি অনেকটা ইজ হয়ে যায়, সো দ্যাট পিপল ক্যান রিয়েলি কমিউনিকেট উইথ ওয়ান অ্যানাদার এন্ড গেট থিংস রিয়েলি কাম আউট ফ্রম দেম, দে ক্যান রিয়েলি স্পিক দেয়ার মাইন্ড, যদি ইফ দেয়ার ইজ এনি অপরচুনিটি অফ সোশ্যাল গ্যাদারিং, দে ক্যান রিয়েলি মাচ মোর এক্সপ্রেসিভ হবে আর কি। সব সময় হইতেছে কি সোশ্যাল গ্যাদারিং এ যদি আমরা ইফ ইউ লাইক এঙ্গেজ পিপল ইনটু ডিফারেন্ট সর্ট অফ টার্মস এন্ড টাস্ক in like mental health এর যেই কাজগুলা, এগুলা হইলে people will feel motivated, at the same time find them a little bit of like something to do for the sake, at the same time হইতেছে কি একটা পাবে আছে না, like একটা পুশ পাবে, so that they can really wanted to express the thing that মানে অনেক টাইমে আমরা ভিতরে রাখি বাট এক্সপ্রেস করতে পারি না, they will get such sort of like environment to really actually initiating টাই খুব ইম্পর্টেন্ট, দেন আফটার ইনিশিয়েটিং অনেক কাজ আস্তে 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 হয়ে যায়। we have to be very open in communication so that সবাই everyone find them in the same page and smoothly কাজগুলা করে, এবং যে প্ল্যানস এন্ড ওয়ার্কশপ গুলা ডিসকাস করতে হবে আমাদের, যে ওয়েবিনার সেমিনারস ওগুলো হইতে পারে আমরা কানাডিয়ান ইউনিভার্সিটিতে করতে পারি, বিকজ কানাডিয়ান ইউনিভার্সিটি আর ভেরি ওপেন, ভেরি মাচ friendly in this sort of terms and conditions, a mental health issue niye they are very like transparent about this fact, and they give a very important they think it's a very important part in one's life. So Canadian university gulo privately অনেকটা এগুলা করে সেশন কন্ডাক্ট করে, সো দ্যাট পিপল যে স্টুডেন্ট গুলা লাইক অ্যাব্রোড এর থেকে যারা আসছে তাদের জন্য ডিফারেন্ট সেশন করে, নেটিভ যারা আছে তাদের জন্য একটা সেশন থাকে, ওই ক্ষেত্রে হইতেছে ইউনিভার্সিটিজ এর গুলা ক্যাম্পেইন করা ইটস আ মাচ বেটার ইনিশিয়েটিভ টু টেক। এট দ্য সেম টাইম হইতেছে সোশ্যাল যে পার্সপেক্টিভ গুলা হয় আমাদের মাঝে মাঝে, যে হলে যে অর্গানাইজেশন গুলা যে ওয়েবিনার সেমিনারস করে, ওইখানেও আমরা যদি ক্যান রিয়েলি টেক পার্ট ইনটু ইট, তাহলে আই উড সে যে এটা আরো ভালো হবে, এঙ্গেজফুল হবে। এট দ্য সেম টাইম আমাদের মার্কেটিং ভ্যালুটাও বাড়বে, সবাই একটু দেখতেও পারবে যে উই আর রিয়েলি ওয়ার্কিং ফর দিস সেক্টরস। এন্ড লাইক টেকনিক্যাল ক্যারিয়ারসে যারা আছে তাদের ক্ষেত্রে, তারা যেসব ক্যারিয়ারে থাকে, যেসব কোম্পানিতে থাকে, ওই ক্ষেত্রে একটা যদি আমরা কোনো ওই সেক্টর গুলার সাথে যদি আমরা কোলাবোরেট করতে পারি ফর সাম ইস্যুস লাইক দে আর, যদি আমরা ওদেরকে কোশ্চেন আস্ক করি যে হোয়াট সর্ট অফ difficulties they are facing and ওইটা আমরা কিভাবে দূর করতে পারি, they can after having a conversation তো আমরা really can come out to a solution। তাহলে ওই ক্ষেত্রে ওদের সাথেও কিছু কোলাবোরেশন করে টেক সাইডের সাথে করেও আমরা we can really flourish this process। at the same time হইতেছে কি everyone first of all হইতেছে আমাদের প্রমোশনটা খুবই ভালো করতে হবে, whether it's like Australia or Canada, so that people get accessible to it। and ওইখানে ওই যে আমি the thing that I said prior to my now যে আমাদের কোনো বাউন্ডারিজ রাখলে হবে না, everything should be very transparent, very easy process, so that people at least try and step their foot, so that আসলে জিনিসটা একদম ইজিলি তারা নিতে পারে, এবং যাতে একটা হাত বাড়ানোর মতো অবস্থায় পায় এবং হাতটা দিতে পারে। that's the really thing I guess। normally যদি একটা absurd সিচুয়েশনে থাকে, they really want to find a solution, but the solutionটার জন্যই যে we are here to help them and take them out of that problem। তো ওইটা যদি আমরা একবার বুঝাইতে সক্ষম হই, they will really একটা প্যাক্ট জায়গায় সেশনটা করি, এইদিকে দেখবেন অনেকে রেজিস্ট্রেশন, যদি আমি বলি যে এখানে মেন্টাল হেলথ সেশনের কিছু হবে, রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে গুটি কয়েক মানুষ আসবে,
এই জন্য মানে উই ক্যান রিয়েলি স্টার্ট ফ্রম ইউনিভার্সিটি স্টুডেন্ট। বাহিরের ক্যাম্পেইন গুলা একটু বেশি করে করতে হবে, লাইক এই যে আউটসাইডার্স নরমালি পার্কে হয় না, মোস্ট অফ দেম হইতেছে গিয়ে ডিফারেন্ট ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের এট দ্য সেম টাইম ডাইভার্স কালচারের, একদম নিশ অস্ট্রেলিয়ান ইটস লাইক ভেরি ফিউ, তারা হইতেছে গিয়ে তাদের মধ্যেই একটা নিজেদের মধ্যে একটা সার্কেলে ঘুরে, আর খুবই লাইক ওপেন মাইন্ডেড বলো বা খুবই একটু ডাইভার্স ক্যাটাগরির বা ব্যাকগ্রাউন্ডের ফ্রেন্ড সার্কেল রাখতে চায়, দেয়ার ভেরি ফিউ পিপল যারা আর কি হইতেছে এই ধরনের প্র্যাকটিসটা করে। এন্ড অ্যাপার্ট ফ্রম মাই এক্সপেরিয়েন্স, আমার তো তেমন পার্সোনাল এক্সপেরিয়েন্স নাই ইন দ্যাট সেন্স, তা আমি ওইটা আসলে বলতে পারবো না, মানে আমি যেটা শুনছি আমি জাস্ট নো স্পিকিং মাই, যেটা আমি আগে টু হিয়ার। জন্য তোমার প্ল্যান থাকতে হবে একরকম, আর গ্রামের জন্য ইউ শুড হ্যাভ লাইক different sort of scenarios for the villages, because ওইখানে মানুষ হইতেছে অনেক কনজারভেটিভ থাকে রিলেটিভ টু সিটি গাইজ আর মানে যারা ইসে থাকে, বিকজ মানুষ the thing that people in cities will find very relevant or like very easy in terms of like everything, ওইখানে একটু রিমোট যারা প্লেসে বাস করে, ইফ ইউ জাস্ট কাউন্ট বাংলাদেশের ক্ষেত্রেই, ওইখানে থিংস উইল বি আ লিটল বিট অফ মোর ডিফিকাল্ট টু হ্যান্ডেল, কারণ ওইখানে মানুষ হ্যাভ লাইক ফেস দিস সর্ট অফ সিচুয়েশন, আর যারা ফেস করেও তারা ওইভাবে এক্সপ্রেসিভ না, আর ওইভাবে এতটা গুরুত্ব দেয় না, দে ডোন্ট ইভেন নো যে এগুলা এক্সিস্ট করে, বাট দে মাইট বি লাইক ফেসিং ইট, বাট ওগুলা অ্যাডমিট করে না। তো ওইখানে ওই ক্ষেত্রে এগুলা বুঝায় করায় ইটস আ লাইক টাফ থিং টু ডু ফ্রম দেম। বাট ওই ক্ষেত্রে হইতে হবে কি, গ্রামের মানুষ আমার মনে হয় একটু কূটকৌশল বেশি হয়, আর শহরের মানুষ এগুলা এত বেশি ই করে না, ডোন্ট পে অ্যাটেনশন টু দিস। আর্টিকেলটা ছিল মেন্টাল হেলথ অনেক মেমোরাইজ করতে হয়, সেটা এক্সাম হল হোক আর যেখানেই হোক। তারপর থাকে ল্যাবের যে ওয়ার্ক, সেগুলা তো 2-3 ঘন্টা সময় লেগেই যায়, যেমন অ্যালাইজা করতে গেলে, পিসিআর করতে গেলে, সবকিছু করতে গেলে তাদের একটা টাইম লেগে যায়। তো এই জিনিসটা হচ্ছে তাদেরকে একটা মেন্টাল প্রেশারের উপর রাখে, একটা স্ট্রেস দেয়। তারপর হচ্ছে ওরা যেভাবে তাদের লাইফটা একটু এনজয় করতে চায় সেটাও হয় না। তো একটা লং টার্ম ডিপ্রেশনে চলে যায় হয়তো, বা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হয়, টাইম ম্যানেজমেন্ট করতে সমস্যা হয়ে যায় তখন। তো ওই জিনিসটা তাদেরকে তাদের একাডেমিক রেজাল্টও তখন দেখা যায় যে একটা ইফেক্ট, ব্যাড ইফেক্ট ফেলে। আর যদি বলি এখান থেকে মুক্তি পাওয়ার জন্য যে টিপস গুলো দরকার, সেগুলো হচ্ছে যে ফার্স্ট অফ অল শিডিউল ইউর স্টাডি টাইম, অ্যান্ড যে কোনো একটা টাইম ধরে যে কোনো একটা কোর্সের জন্য হোক বা যে কোনো রিসার্চের জন্যই হোক, একটা টাইম রাখা উচিত, সেই টাইমে তোমার স্টাডিটা করা উচিত। আর হচ্ছে যে রিসার্চের জন্য এমনিতেই অনেক সময় লাগে, তারপরে সেখানে চেষ্টা করা উচিত যে টাইম ম্যানেজমেন্ট করার জন্য। অ্যান্ড এরপরে হচ্ছে যদি স্ট্রেস ফিল হয় সেটার জন্য মেন্টালি যাতে মেন্টালি যাতে প্রিপেয়ার থাকা যায়, সেটাও একটা ইয়ে করা উচিত। অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডস তাদের সাথে কানেক্ট থাকা উচিত, তাদেরকে শেয়ার করা উচিত ফিলিং গুলো। আস্ক ফর হেল্প, মানে যদি কোনো সমস্যা হয় তাদেরকে ফ্যামিলির সাথেই প্রথমত শেয়ার করা উচিত, কারণ ফ্যামিলি তোমার জন্য সবচেয়ে আগে আসবে। আর হচ্ছে সেলফ প্রায়োরিটাইজিং, আমি বলবো যে নিজেকে সবচেয়ে আগে রাখা, তোমার যা করতে ভালো লাগে সেটা আগে করা। অ্যান্ড রিল্যাক্সেশনের জন্য লাইক মিউজিক থেরাপি নেওয়া যেতে পারে, আর কাউন্সিলিং এর সাথেও কাউন্সিলরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা যেতে পারে যে কোনো স্ট্রেসের জন্য। যদি সেখানে মনে হয় যে একটা এনভায়রনমেন্ট চেঞ্জের দরকার, সেটাও করা যেতে পারে। প্রথমে যে ব্রিটিশ অ্যাকসেন্টে, ওখানে ওদের যে মানে আমরা আমাদের যে দেশের যে প্রোনাউন্সিয়েশন করে সেগুলো কিন্তু ব্রিটিশ, কিন্তু আমাদের কিন্তু অ্যাকসেন্টটা সেভাবে ব্রিটিশ হয় না। যেমন ব্রিটিশের মোস্ট কমন কিছু জিনিস আছে, যেমন হচ্ছে শোয়া, তারপরে আছে হচ্ছে আপনার লিঙ্কিং এর একটা ব্যাপার আছে, যেমন হোয়াট ডু ইউ আর ডুইং, এখানে হচ্ছে ওরা দুইটা ওয়ার্ডকে অনেক সময় লিঙ্ক করে। তারপরে হচ্ছে ওদের হচ্ছে কিছু বললো ওয়েদার নিয়ে, যেমন হচ্ছে ওরা কিন্তু ওয়েদার নিয়ে অনেক কথা বলতে ভালোবাসে। সো ওরা হচ্ছে যেমন রেইনি হলে ওরা বলে মিজারেবল, দেন ডিপ্রেসিং, দেন গ্লুমি, এই টাইপের কথা বলে। এছাড়া হচ্ছে হেভি রেইন হলে ওরা বলে pouring down। তারপরে মানে এই টাইপের কথাবার্তা। আর ওদের শোয়াটা খুব ইম্পর্টেন্ট, এটা যদি নিজের মধ্যে আয়ত্ত আনতে পারে তবে সে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে অনেকটা এগিয়ে যায়। যেমন হচ্ছে কিছু ওয়ার্ড আছে, যেমন পুলিশ, আমরা বলি পুলিশ, ওরা বলে পলিশ। দেন সোফা,
তারপরে এগেইন আমরা আমরা বলি এগেইন, ওরা বলে আগেইন। তারপরে যে যেমন আমরা বলি ওয়াটার, ওরা বলে ওয়াটার। দেন এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন ওরা মাঝে মাঝে গ্লোটাল টি ইউজ করে, যেমন হচ্ছে হোয়াট আর ইউ ডুইং, আমরা বলি হোয়াট আর ইউ ডুইং, বা আমেরিকানরা বলে হোয়াট আর ইউ ডুইং। সিট আর সিট দুইটার মধ্যে ডিফারেন্সও এখানে বলা আছে। মানে ব্রিটিশ মোটামুটি এগুলো নিয়েই আর কি। আর ওরা লিঙ্কিং, তারপর অ্যাসিমিলেশন এগুলো খুব ইউজ করে, যেমন আমরা বলি ব্লেস ইউ, ওরা বলে ব্লেস ইউ। তারপরে আমরা বলি হোয়াট মেক্স ইউ অ্যাংরি, আর ওরা বলে হোয়াট মেক্স ইউ অ্যাংরি, সামথিং লাইক দ্যাট। আর আরেকটা আমাকে দেওয়া হয়েছিল কপিরাইটিং নিয়ে, যেমন জেসে ফরেস্টের, এখানে একটা বইয়ের রিকমেন্ডেশন দেওয়া হয়েছিল, সুগার ম্যানের একটা বই। আর হচ্ছে কপিরাইটিং এ বলা আছে, আর আমরা সবসময় কপিরাইটিং আর কন্টেন্ট রাইটিং কে সবসময় গুলিয়ে ফেলি। সো দুইটার মধ্যে কোয়াইট ডিফারেন্স আছে, যে কপিরাইটিং হচ্ছে আমাদেরকে অ্যাকশন, কল টু অ্যাকশন টাইপের একটা রাইটিং, আর কন্টেন্ট রাইটিং হচ্ছে ইনফরমেশন দেয়। আর এখানে বিভিন্ন কপিরাইটিং এ বিভিন্ন দুইটা ফ্রেমওয়ার্কের কথা বলা আছে, একটা হচ্ছে AIDA আর একটা হচ্ছে PAS ফর্মুলা। AIDA হচ্ছে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। আর আরেকটা হচ্ছে PAS ফর্মুলা, একটা হচ্ছে প্রবলেম, এজিটেট, সলিউশন, কপিরাইটিং এর। আর আমাকে এখানে এই ভিডিওতে কিছু রিসোর্স শেয়ার করা আছে, যেমন হচ্ছে swipe.com, এই টাইপের রিসোর্স, যেখানে আমরা কপিরাইটিং গুলো নিয়ে কিছু স্টাডি করতে পারি। তারপর reallygoodemail.com, মানে কিছু ভালো। তারপর copywritingexamples.com, এগুলো মানে এখানে বলা হয়েছে। কপিরাইটিং এর যে ব্যাপার, ওনারা হচ্ছে কিছু ইমপ্রুভ করার জন্য কিছু এক্সারসাইজ দিল, যেমন হচ্ছে 15 মিনিটে সকালে উঠে 15 মিনিট যেন কপিরাইটিং নিয়ে ঘাটাঘাটি বা লিখা, যাতে করে নিজের একটা রাইটিং এ ইমপ্রুভ হয়। এছাড়া এখানে কিছু এক্সারসাইজ দিয়েছে, যেমন হচ্ছে নিজেকে সকাল মানে কোন টাইমে বেস্ট একটা টাইম আর বেস্ট একটা জায়গা থাকতে হবে যেন কপিরাইটিং লেখার সময়। এখানে 5টা স্টেপের কথা বলা আছে। একটা হচ্ছে চুজ এ নিশ, বিল্ড এ পোর্টফোলিও, establish a online presence and set your writing rates, and lastly market yourself and find clients। এগুলো নিয়ে মোটামুটি কপিরাইটিং এ বলা আছে। আর একটা সুগারম্যানের একটা বুকের কথা তো অলরেডি বললো। এই মোটামুটি আর কি আমাকে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে, কাছে যতগুলো কপিরাইটিং এর যে কোর্স গুলোর মধ্যে এটা ওয়ান অফ দ্য ইফেক্টিভ একটা জিনিস ছিল আমি যে দেখছি। আমার আর্টিকেলে আসলে অ্যাড্রেস করছে যে মাইক্রোবায়োলজি স্টুডেন্ট এবং মাইক্রোবায়োলজিস্টরা হচ্ছে তাদের টাস্ক গুলা যখন করতে থাকে তখন হচ্ছে কি ধরনের মেন্টাল হেলথ রিলেটেড প্রবলেম গুলা ফেস করে। নর্মালি হচ্ছে সবারই, যেমন হচ্ছে যারাই কাজ করুক না কেন, এটা আবার যারা পড়াশোনার মধ্যে আছে তারা নর্মালি হচ্ছে স্ট্রেস ফিল করে। আর মাইক্রোবায়োলজিস্ট আর মাইক্রোবায়োলজি স্টুডেন্ট অন্যদের থেকে ডিফারেন্ট হচ্ছে এই অ্যাসপেক্টে হচ্ছে। ফর এক্সাম্পল, সাপোজ মাইক্রোবায়োলজিস্ট যারা হচ্ছে রিসার্চে ফোকাস করতেছে, লাইক তাদের একটা রিসার্চ মানে হচ্ছে ফেলিওর হওয়ার পসিবিলিটিস থাকে। মোস্ট অফ দ্য টাইম হচ্ছে, ফর এক্সাম্পল পিসিআর রান দিয়েছে, সে এক্সপেক্টেড রেজাল্ট পায় না। তারপর হচ্ছে খুবই লেংদি একটা প্রসেস থাকে, লাইক সে এক্সপেরিমেন্ট ডিজাইন করতেছে, তারপর হচ্ছে এক্সপেরিমেন্ট গুলো এক্সিকিউশন করতেছে ইন ল্যাবরেটরি সেটিংসে। দেখা যাচ্ছে অনেক টাইম যাচ্ছে, টাইম কনজিউমিং, আর হচ্ছে অনেক সময় সাকসেসফুল হয় না। তারপর হচ্ছে একটা ভয় থাকে যে আমার সাকসেসফুল হবে কি হবে না, আমি কি আমার ডিজায়ার রেজাল্ট পাবো কি পাবো না, এই ধরনের প্রবলেম। সো এই ধরনের প্রবলেম, এই ছোটখাটো স্ট্রেস এবং হচ্ছে কমপ্লিকেশনের কারণে অনেকে হচ্ছে এনজাইটিতে ভুগতে থাকে অলওয়েজ, মানে কনস্ট্যান্টলি। এই এটা হচ্ছে অনেক বড় একটা প্রবলেম হিসেবে আমি মনে করি। তো এগুলো হচ্ছে কিভাবে মিটিগেট করা যায় ওটার জন্য, লাইক ধরেন আপনি প্রপার টাইম ম্যানেজমেন্ট, আমি স্লো পেসে আগাবো এবং প্রপার টাইম ম্যানেজমেন্ট হচ্ছে ফলো করবো। তারপর হচ্ছে আমার যদি ফর এক্সাম্পল কালকে একটা কাজ থাকে, আমি ওটা হচ্ছে অনেক আগে থেকেই হচ্ছে নোট ডাউন করবো যে কোথায় কিভাবে, লাইক মাইক্রো লার্নিং এন্ড মাইক্রো এক্সিকিউশন। তারপর হচ্ছে ল্যাবরেটরি সেটিংসে যখন আমি কাজগুলা করব, আমি মনোযোগ দিয়ে করার চেষ্টা করব উইথাউট থিঙ্কিং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস।
আমি আমার পিয়ার্স, প্রফেসর, তারপর হচ্ছে ল্যাব টেকনিশিয়ান, ল্যাব অফিসার, ওদের সাথে আমি সোশ্যাল ইন্টারাকশন বাড়াবো এবং তাদের থেকে আমি হচ্ছে অ্যাডভাইস নিব, অ্যাজ তারা আমার চেয়ে এক্সপিরিয়েন্স এবং তারা অনেক ভালো জানে। মাইক্রোবায়োলজিস্ট ক্ষেত্রে অবশ্যই হ্যাঁ, তারা তাদের সিনিয়রদের সাথে কথা বলবে এবং তাদের থেকে সাজেশন গুলা নিবে। আর অবশ্যই হচ্ছে আরেকটা করা যাচ্ছে লাইক ফিজিক্যাল অ্যাক্টিভিটি আসলে সবাইকে হচ্ছে আমাদের মানে বডি এবং মাইন্ডকে সুট করে। সো আমি এই জিনিসটাও অ্যাড্রেস করেছি আমার লিখে।